হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের 3টে ভিডিওতে আমি তোমাদের সাথে মেঘালয়ের 3টে পর্ব শেয়ার করেছি। ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, তোমরা কেউ দেখতে চাইলে দেখতে পারো। আজকে আমি তোমাদের কাছে এসেছি চতুর্থ পর্ব নিয়ে। তো চতুর্থ পর্বের শুরু হচ্ছে ডে 4-এর সেকেন্ড স্পট দিয়ে। ডে 4-এর আমাদের সেকেন্ড স্পট ছিল স্যাক্রিড ফরেস্ট। তো চলো তোমাদেরকে দেখাই। আমরা যখন গেছিলাম তখন ফুল ট্র্যাকিং বন্ধ ছিল, হাফ ট্র্যাক খোলা ছিল। তো আমরা হাফ ট্র্যাক বুকিং করেছিলাম। সেখান থেকে কিন্তু গাইডও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের এন্ট্রি ফি 30 রুপিস করে পড়েছিল, আর হাফ ট্র্যাকিংয়ের জন্য 350 টাকা পড়েছিল, আর 4 হুইলার পার্কিংয়ের জন্য 50 রুপিস পড়েছিল। শিলং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই মাফলাং স্যাক্রিড ফরেস্ট। খাসি উপজাতির মানুষের দ্বারা সংরক্ষিত এই স্যাক্রিড ফরেস্ট। খাসি উপজাতির মানুষের বিশ্বাস এই বনভূমি ওদের গ্রাম ও সম্প্রদায়কে যে কোনো বিপদ থেকে রক্ষা করে। ওনাদের মতে এখানকার স্থানীয় দেবতা লাবাসার আশীর্বাদে এই জঙ্গল বহু বছর ধরে অক্ষত এবং সুরক্ষিত আছে। আমাদের গাইড কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছিল। আর সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রুদ্রাক্ষ গাছ। এই জঙ্গলের পরিবেশটা কিন্তু বেশ গা ছমছমে ছিল। আমাদেরকে গাইড বলেছিল যে এই জঙ্গল হচ্ছে একদম আনটাচড জঙ্গল, তার মানে হচ্ছে তুমি এই জঙ্গল থেকে কোনো কিছু বাইরে নিয়ে যেতে পারবে না। আর এই দেখো, এই হচ্ছে তিনমুখী রুদ্রাক্ষ। যেই গাছটা দেখিয়েছিলাম এটা সেই গাছেরই রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ গাছ ছাড়াও এই জঙ্গলে কিন্তু রডোডেন্ড্রন গাছ, তারপর চন্দন গাছ সবই ছিল, আর প্রচুর অর্কিড ফুলের গাছও ছিল। যেহেতু সেদিন বৃষ্টি ছিল তাই আমাদের ছাতা নিয়ে ঘুরতে হয়েছিল। তো তোমরাও যদি এইরকম বৃষ্টির দিনে আসো আর ছাতা আনতে ভুলে যাও, সেই ক্ষেত্রে কিন্তু এই স্পটে ঢুকতেই ছাতা বা রেইনকোট দুটোই কিন্তু রেন্ট করে নেওয়ার ব্যবস্থা আছে। প্রতিটা স্পটের মতো এই স্পটের বাইরেও কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। তারপর আমরা চলে যাই আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে, আর আমাদের নেক্সট স্পট হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। এই এয়ারফোর্স মিউজিয়ামে আসতে কিন্তু অবশ্যই আইডেন্টিটি কার্ড ক্যারি করবে, কারণ উইদাউট আইডেন্টিটি প্রুফ ওরা কিন্তু ভেতরে এন্ট্রি অ্যালাউ করে না। এখানকার এন্ট্রি ফি 40 রুপিস পার হেড। মিউজিয়ামের বাইরের এরিয়াতে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, একমাত্র মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড আছে। আমরা মে মাসের মাঝামাঝি সময়টায় শিলং ঘুরতে গেছিলাম। তখন ঠান্ডা কিন্তু মোটামুটি ছিল, অন্যদিন আমাদের অতটা ঠান্ডা লাগেনি। কিন্তু শেষের দিন যেদিন আমরা লোকালটা ঘুরেছিলাম সেদিন বৃষ্টি ছিল, সেই কারণে প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই তোমরা যদি আমাদের মতো মনসুন সিজনে আসো, অবশ্যই একটা পাতলা জ্যাকেট ক্যারি করো। প্লাস্টিক কিংবা রবারের একজোড়া জুতো সঙ্গে রেখো। আর অবশ্যই যদি মনসুনে আসো তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয় রেইনকোট বা ছাতা, যে কোনো একটা ক্যারি করো। তারপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী স্পট ডন বস্কো মিউজিয়াম। এই মিউজিয়ামের এন্ট্রি ফিগুলি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো ধরনের ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। ভেতরে তোমরা ফটোগ্রাফি করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে ফটোগ্রাফির জন্য একটা টোকেন তোমাদের কিনে নিতে হবে, 100 রুপিস করে পার টোকেন। ফটোগ্রাফির জন্য টোকেন কিন্তু মিউজিয়ামের ভেতরেই দেওয়া হয়, আর একটা টোকেন দিয়ে কিন্তু তোমরা একটা ফোন বা একটা ক্যামেরাই ইউজ করতে পারবে। ডন বস্কো মিউজিয়াম ঘুরে আমরা চলে যাই দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ আমরা এই হোটেলে করেছিলাম, আমাদের রাস্তায় পড়েছিল, খাওয়া দাওয়া অ্যাভারেজ ছিল। তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই আমাদের নেক্সট স্পটে। আমাদের নেক্সট স্পট হচ্ছে ওয়ার্ডস লেক। সেদিন কিন্তু সারা দিন বৃষ্টি হচ্ছিল, মানে আমরা যখন ওয়ার্ডস লেকে পৌঁছই তখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল।
ওয়ার্স লেকের ঢোকার টাইমিং এবং এন্ট্রি ফিগুলি আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, একটু পজ করে দেখে নিও। প্রতি মঙ্গলবার এই স্পট কিন্তু বন্ধ থাকে। এটি একটি কৃত্রিম লেক, আর এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। তোমরা চাইলে ওখানে ঢুকে অথরিটির সাথে কথা বলে নিতে পারো। সারাদিন বৃষ্টির পর বিকেলবেলা এই লেকের ধারে বসতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর বেশ ভিড়ও ছিল। এই ওয়ার্স লেক শিলং শহরের একেবারে মধ্যিখানে অবস্থিত। এখান থেকে পুলিশ বাজারের পায়ে হাঁটা রাস্তা 1/2 কিলোমিটারেরও কম। আমাদের গাড়ি ওয়ার্স লেকের সামনেই পার্ক করা ছিল। তারপর আমরা পায়ে হেঁটে পুলিশ বাজার ঘুরে আবার ওয়ার্স লেকের সামনে থেকেই কিন্তু গাড়িতে উঠি। মাত্র 10 মিনিট পায়ে হেঁটেই আমরা পৌঁছে যাই পুলিশ বাজার। পুলিশ বাজার বেশ অনেকক্ষণ ঘোরার পর আমরা চলে গেছিলাম একটা বেকরিতে। এই বেকরিটা দেদার মার্কেটে ছিল। তো চলো তোমাদেরকে দেখাই বেকরিতে কি কি পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটা সুন্দর সুন্দর পেস্ট্রি সাজানো ছিল। আমরা এখান থেকে কেক নিয়েছিলাম, ড্রাই কেক নিয়েছিলাম, বিস্কিট নিয়েছিলাম। সবগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো। বেশ কয়েকটা নজরকাড়া কেকও কিন্তু বানিয়ে রেখেছিল। তারপর আমরা বেরিয়ে যাই আমাদের আজকের থাকার জায়গার উদ্দেশ্যে। আমরা আজকেও একটা ইয়প্লোর প্রপার্টিতেই থাকবো। এটার লোকেশন হচ্ছে ওমপ্লিংয়ে। আমাদের থাকা ইয়প্লোর প্রপার্টিগুলির মধ্যে এই প্রপার্টিটা আমাদের সবথেকে বেশি পছন্দের ছিল। তো চলো তোমাদেরকে প্রথম রুমটা দেখাই। প্রথম রুমটাতে একটা সোফা আছে, একটা বেড আছে, একটা আলমারি আছে, অ্যাটাচড ওয়াশরুম এবং ব্যালকনিও আছে। তো চলো এবারে দ্বিতীয় রুমটা দেখাই। দ্বিতীয় রুমটাতে একটা কুইন সাইজ বেড আছে, একটা আলমারি আছে, একটা টিভি আছে, তাছাড়াও একটা সিঙ্গেল বেড আছে। অ্যাটাচড ওয়াশরুম আর ব্যালকনি দুটো রুমেই আছে। দুটো রুমের ওয়াশরুমই কিন্তু সেম ছিল। গিজারের ব্যবস্থা আছে, তাছাড়া প্রয়োজনীয় সব কিছুই দেওয়া থাকে। প্রতিটা প্রপার্টিতেই কিন্তু আমাদেরকে শাওয়ার জেল আর শ্যাম্পু দেওয়া ছিল। তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম ইয়প্লোর প্রতিটা প্রপার্টির ফুড মেনু কিন্তু সেম। প্রতিটা প্রপার্টিতেই কিন্তু তোমরা সেম ফুড মেনু পাবে। তো যাই হোক, আমাদের রাতের ডিনার চলে এসেছিল। অ্যাকচুয়ালি আমরা আজকে ফেরার সময় মাছ কিনে নিয়ে আসছিলাম, ভেবেছিলাম নিজেরা রান্না করব। এত টায়ার্ড হয়ে গেছিলাম, সেটা আর করা হয়ে ওঠেনি। তো ওনারাই আমাদেরকে রান্না করে দিল। যাই হোক, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি। আর পরদিন সকালে উঠে ভিউটা দেখে মনটা একদম ভালো হয়ে গেছিল। এটা হচ্ছে আমাদের জানালা দিয়ে ভিউ। এবার চলো তোমাদেরকে ব্যালকনি থেকে ভিউটা দেখাই। এটা হচ্ছে প্রপার্টির বাইরেটা। তোমরা চাইলে সামনের দিকটাতেও থাকতে পারো, সেই ক্ষেত্রে আগের থেকে বুকিং করতে হবে। আমরা পেছন দিকটায় ছিলাম। তো চলো তোমাদেরকে আমাদের রুমগুলি দেখাই। এই হচ্ছে আমাদের রুমের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে প্রথমে আমাদের রুম, তারপর কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি আছে। তো চলো তোমাদেরকে আগে ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখতেই পাচ্ছ সামনে ডান দিকের রুমটা হচ্ছে আমাদের। তো চলো আগে একটু ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি। ওয়েদারটা সেদিন দারুণ ছিল। বেশ হালকা হালকা হাওয়া বইছিল, তার সঙ্গে মিঠে রোদ। তো আমরা গরম গরম চা নিয়ে অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি আমাদের এবারের ট্রিপটা আমরা ট্রিপকারোর সাথে প্ল্যান করেছিলাম। ট্রিপকারোর সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আমাদের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট ভালো ছিল, আর আমাদের প্রতিদিনেরই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। তো চলো এবারে আমাদের রুমটা তোমাদেরকে দিনের বেলা দেখাই।
আমাদের আজকে মেঘালয় ছেড়ে আবার নিজের জায়গায় ফিরতে হবে, কিন্তু বিশ্বাস করো প্রপার্টিটা এতটাই ভালো ছিল, আমাদের এখান থেকে ফিরে যাওয়ারই ইচ্ছা ছিল না। ইচ্ছে ছিল আরও একটা দিন থেকে যাই, কিন্তু অগত্যা ফিরতে তো হবেই। তো যাই হোক, 7:30 নাগাদ আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিল। চা ছিল, রুটি ছিল আর ঘুগনি ছিল। আজকে আমাদের ব্রেকফাস্টটা একটু অন্য ধরনের। শিলং আসার পর আমরা যতগুলি প্রপার্টিতে ছিলাম সবকটার ডিস্টেন্স কিন্তু পুলিশ বাজার থেকে 5 কিলোমিটারের মধ্যেই ছিল। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a haze, love moving through me like a wildfire, like a wildfire. ডে 5-এ আমরা বেরিয়ে পড়ি শিলং থেকে গৌহাটির উদ্দেশ্যে। গৌহাটি যাবার পথে আমরা কামাখ্যা মায়ের দর্শন করে যাব। তো মেঘালয় ট্রিপের ব্যাপারে তোমাদের সাথে আর নতুন করে কী বা শেয়ার করি, তোমরা যারা আগের 3টে পর্ব দেখেছো ওরা নিশ্চয়ই জানো যে আমরা ঠিক কতটা আনন্দ করেছি। বেশ অনেক দিন পর সবাই মিলে বেরিয়েছিলাম। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা মেঘালয় দুভাবে ঘুরতে পারো, এক তো গাড়ি রিজার্ভ করে, দ্বিতীয়ত মেঘালয় ট্যুরিজমের থ্রুতে। যদি তোমরা মেঘালয় ট্যুরিজমের থ্রুতে ঘুরতে যাও সেই ক্ষেত্রে পুলিশ বাজারে যে এমটিডিসি কাউন্টার আছে ওখান থেকে তোমরা টিকিট করতে পারো, ওদের আলাদা আলাদা প্যাকেজ আছে। কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের পুলিশ বাজারেই থাকতে হবে, যে কোনো হোটেল তোমরা ওখানে পেয়ে যাবে। কারণ ওখান থেকে যে বাসগুলি বা গাড়িগুলি ছাড়ে ওরা কিন্তু অনেকটা সকালে ছাড়ে, 7:30টার মধ্যে ছেড়ে যায়। তো তোমরা পুলিশ বাজারে থাকলে তোমাদের সুবিধা হবে। আর যদি তোমরা গাড়ি রিজার্ভ করে ঘোরো তাহলে কিন্তু শহর থেকে একটু দূরে থাকাটা বেশি ভালো, কারণ একটু নিরিবিলিতে থাকতে পারবে। যদিও আমরা ট্রিপ কারোর সাথে ঘুরেছি, আমাদের গাড়ির অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরাই করে দিয়েছিল, কিন্তু যাই হোক গাড়ি আলাদা ছিল বলে আমরা একটু দূরে দূরে থাকতে পেরেছিলাম। গৌহাটি যাওয়ার পথে আমরা একটা জায়গায় একটু চা খাওয়ার জন্য স্টপেজ দিয়েছিলাম। আমরা যখন কামাখ্যা মায়ের মন্দিরে গেছিলাম তখন কিন্তু আমরা আগের থেকে কোনো টিকিট করে যাইনি, আমরা কোনো ভিআইপি টিকিট বা কিছু করিনি। কারণ ভিআইপি টিকিট যদি করতাম তাহলে আমাদের অনেক ভোরে এসে লাইন দিতে হতো, আমাদের পক্ষে সেটা সম্ভব ছিল না। আর যেহেতু বিকেলে ট্রেন ছিল তাই গর্ভগৃহে ঢুকে সামনাসামনি দর্শন তো করতে পারলাম না। তো আমরা ভেতরে গিয়ে একজন পান্ডাকে রিকোয়েস্ট করেছিলাম, তো উনি আমাদেরকে 2 নম্বর গেট দিয়ে দর্শন করিয়েছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু সাইড থেকে দর্শন করা যায়, কিন্তু সামনাসামনি দর্শন কিন্তু একমাত্র গর্ভগৃহে ঢুকলেই হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হয়। যারা ভোরবেলা লাইন দেয় ওদের মোটামুটি সারতে সারতে 1টা-1:30টা কিন্তু বেজে যায়, আর যারা ভোরের জন্য লাইন দিবে তারা কিন্তু আগের দিন রাত্রেবেলা 1টা-2টার সময় লাইন দেয়। তো আমাদের যেহেতু সময় কম ছিল আমরা ওইভাবে সামনে থেকে দর্শন করতে পারিনি, তো সে কারণে মনটা একটু খারাপ ছিল। তবে মায়ের সাইড থেকে দর্শন পেয়েও কিন্তু আমাদের মন ভালো হয়ে গেছিল। মায়ের ভোগ প্রসাদ যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে তোমরা সকালবেলা এসে কুপন কেটে নিলে দুপুর 1টা-2টার দিকে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়।
এই হচ্ছে আমাদের মেঘালয় ট্রিপের চতুর্থ এবং অন্তিম পর্ব। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।